একজন অফিসারের মাথা হিসাবে 4 লাখ টাকা করে আমরা পেয়েছি। কিন্তু আমি জানি না এই কথাটা কেন তারা বলল। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন পিলখানার শোকগাথা অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানটিতে দেখাচ্ছি পিলখানায় হত্যাযজ্ঞের নানা কারণ, সেদিন ওই ঘটনা থেকে যারা বেঁচে এসেছিলেন সেই সকল সামরিক বাহিনীর অফিসারদের বক্তব্য এবং তাদের দুর্ভাগ্যজনক সেই সকল পরিণতির কথা, যারা সেখান থেকে বেঁচে এসেছিলেন তাদের সেই সকল ভীতিকর বা কী বলবো অবর্ণনীয় সেই সকল যে কাহিনী সে সকল আমরা শুনবো। আজকে আমাদের সামনে অতিথি হিসেবে এসছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসিফ আব্দুর রউফ। তিনি সেদিন ঘটনার দিন পিলখানায় ছিলেন, সেখান থেকে জিম্মি থাকা পর 33 ঘন্টা পর তিনি বেঁচে ফিরে এসেছেন তার পরিবার নিয়ে। তাকে আমরা অতিথি হিসেবে পেয়েছি। আপনাকে ধন্যবাদ চ্যানেল ওয়ান আসার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। লেফটেন্যান্ট কর্নেল আসিফ, আমরা আপনার কথা শুনবো, তার আগে বলে নেই যে আজ ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে 54 জন শহীদ অফিসারের জানাজা হয়েছে। সেই জানাজায় অনেক স্বজন এসেছিলেন যারা এই ঘটনায় শহীদ হয়েছেন, তাদের পরিবার সদস্য, কারো হয়তো বাবা, কারো স্ত্রী, কারো মেয়ে, কারো ছেলে। তাদের কী রকমের অভিব্যক্তি ছিল, কী রকমের অভিজ্ঞতা ছিল বা কী রকমের মনোবেদনা ছিল সেটা আমরা দেখে নেব। এই রিপোর্টটি করেছিলেন আমাদের রিপোর্টার আসমা মিতা। চলুন আমরা দেখে নিই তার রিপোর্টটি। হত্যা, নির্যাতন, ক্ষোভ, বিচারের দাবি সবকিছুকে ছাপিয়ে কেবল আর একটি কথাই যেন বলার আছে তাদের, আর কোথায় পাবো তাকে। আমার বাইরে কোথায় মাটির মতো মানুষ ছিল আমার বাইরে। আপনজনকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে একটু পরেই, কিন্তু সব থেকে কাছের মানুষটি যে হারিয়ে গেছে চিরদিনের জন্য, এই নির্মম সত্য নিজের মনকে কি দিয়ে মানাবে। ছিল ওই দিনই জয়েনিং দিল আর তাকে নিয়েও গেল। আমি এর বিচার চাই। কেন ওদেরকে এত ভালো ভালো অফিসার গুলাকে এইভাবে নিয়ে গেল? একটা বছর যে আমার কাছে ছিল না, মিশনে ছিল। আমি এত আল্লাহকে ডাকলাম, তুমি তাকে সহি সালামত আনো, এনে বুঝি দেশের মাটিতে এভাবে নির্মম ভাবে মেরে ফেলবে। এই মানুষগুলোকে ঘিরেই হাজারো সুখ স্মৃতি কোন সান্ত্বনায় ভুলবেন তারা। ছিল তার মতো অনেস্ট। আমি অফিসারের নিরাপত্তা একটু শান্তি দিয়ে সেটা কি জিনিস? আমরা কোথায় যাচ্ছি? দেশের সবচেয়ে চৌকস বাহিনীর এই সদস্যদের শহীদ হতে হলো নির্মম এক ঘটনায়। দেশের সম্পদ এসব মেধাবী সেনাদের জন্য অশ্রু সামলাতে পারা খুব সহজ কাজ ছিল না কারো জন্যই। আমাদের ছেলেদের জানা আমাদের আমরা স্বাধীন করেছিলাম তাদেরকে হত্যা করার জন্য। আমাদের দেশের বিভিন্ন বাহিনী, তাদের মধ্যে শান্তি, তাদের মধ্যে শৃঙ্খলা, তাদের মধ্যে যারা উস্কানি দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমাদের নেওয়া দরকার। দেশের সর্বোচ্চ সম্মান আর সব মানুষের দোয়া, এছাড়া আর কি বা সাথে দিতে পারে তাদের প্রিয়জনেরা। তারপরও এদের ধরে রাখার আকুতি শেষ মুহূর্ত পর্যন্ত করে যান তারা। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। আসিফ রূপ, আপনি নিশ্চয়ই আপনার অনুভূতিটা বুঝতে পারছেন। এখানে যারা এসছেন তারা সবাই চরমভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তাদের প্রিয়জনকে হারিয়ে। ঠিক এমনই অবস্থা হতে পারতো আপনিও, এই কাফিনে আপনারও লাশবন্দি হতে পারতো। আমরা আপনার কাছ থেকে জানতে চাই ঠিক কি অবস্থায় ছিলেন আপনি সেদিন এই বিশৃঙ্খল বিডিআর জওয়ানদের এরকমের একটি মধ্যে, আতঙ্কগ্রস্ত পরিস্থিতির মধ্যে। আমি নিজেও আজকে এই জানাজা অনুষ্ঠানে ছিলাম। তো এদের ম্যাক্সিমাম আমার পরিচিত, আমার কলিগদের, কেউ আমার সিনিয়র, কেউ আমার জুনিয়র। তো তাদের সাথে একসঙ্গে কাজ করেছি দীর্ঘ 2 বছর। তো সবাইকেই আমি চিনি। ভাবিদের সাথেও আমাদের খুব সুন্দর সবার সম্পর্ক, একটা সুন্দর একটা সামাজিক পরিবেশ ছিল, যার কারণে আমি নিজেও এখন অনেকখানি আবেগ আপ্লুত। যে ঘটনা যেভাবে দেখলাম, এটা আমি নিজেও আমার এরকম পরিস্থিতি হতে পারতো। আল্লাহর অশেষ রহমত, বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েও বেঁচে এসেছি। তো সেদিন যেহেতু আমি ইউএন মিশনে আছি, তো আমার পরিবার শিফট করাতে হবে, এই জন্য কিছুটা তাড়াতাড়ি 4 মাসের মাথায় আমি ছুটিতে এসেছি। আমার পরিবারকে শিফট করিয়ে আরেক জায়গায় নিয়ে যাব। তো আমার সাথে আমার মা, বৃদ্ধা মা, 75 বছর বয়স্ক বৃদ্ধা মা, যিনি প্যারালিসিস আক্রান্ত দীর্ঘ 14 বছর যাবৎ, তিনিও আমার সাথে থাকেন। তো এই মাকে শিফট করানোটা একটা ঝামেলা, কারণ ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ। এই কারণে আমি
মানে খুব টেনশনে ছিলাম যে কোথায় নিব। যাই হোক আলটিমেটলি একটা বাসা পেয়েছি। তো ভাবছিলাম যে টুয়ার্ডস দি এন্ড অফ মাই লিভ আমি বাসাটা শিফট করিয়ে তারপরে আমি চলে যাব। কিন্তু এর মধ্যেই ঘটনাটা ঘটে গেল। তো সকাল 9টার সময় আমি ব্রেকফাস্ট করে কিছুটা রিল্যাক্সড মুডে আমি টিভির চ্যানেলগুলো ঘোরাচ্ছিলাম। তো এমন সময় তার আরও কিছুক্ষণ পরে গোলাগুলির শব্দ শুনতে পেলাম। এর মধ্যে আমার এক কোর্সমেটের মিসেস আমার ওয়াইফকে ফোন করলো যে ভাবি গোলাগুলি হচ্ছে, কি ব্যাপার বলে উনি আর আমাদের উত্তরের প্রতীক্ষা না করে লাইনটা কেটে দিলেন। তো আমার কাছে একটু আশ্চর্য লাগলো। তো আমি একটু বারান্দায় বেরিয়ে দেখলাম যে চারপাশ থেকে গোলাগুলির শব্দ হচ্ছে এবং আমার বাসাটা হচ্ছে একটা লো কস্ট কোয়ার্টার। সাধারণত যারা মিডিয়া থেকে চলে যায়, এটা দরবার হল থেকে কত দূরে আপনার বাসা? দরবার হল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে, কিন্তু এটা ডিজি ভবনের ঠিক পশ্চিম দিকে আমার বাসাটা, মানে জাস্ট ডিজি ভবনের বাউন্ডারি ওয়ালের থেকে 20 গজের মধ্যে আমার বাসাটা। এটা পুরনো ডিজি ভবন বলা হয়। এটাতে 4টা অ্যাপার্টমেন্ট করে যারা ইমার্জেন্সি বেসিসে থাকে তাদেরকে ওখানে থাকার জন্য দেওয়া হয়। তো আমি দেখলাম যে বিভিন্ন দিক থেকে ফায়ারিং আসছে এবং কিছুক্ষণ পরেই দেখলাম যে প্রচণ্ড গ্রেনেড এক্সপ্লোড হচ্ছে, অটোমেটিক ফায়ার হচ্ছে। তো আমার ইনিশিয়ালি ধারণা ছিল যে এটা হয়তো ওই টাট্টুসো হবে কিংবা বিডিআর সপ্তাহ উপলক্ষে তাদের কোনো একটা আয়োজন কিনা, যেহেতু আমি পুরো ঘটনার সাথে কোনো সংশ্লিষ্ট নই এবং আমি জানতামও না যে তাদের কি প্রোগ্রাম। তো এই জন্য আমি ইনিশিয়ালি তেমন জিনিসটাকে আমলে নেইনি। কিন্তু যখন দেখলাম যে এই ফায়ারিংটা কোনো ব্ল্যাঙ্ক অ্যামুনিশনের ফায়ারিং নয়, এটা লাইভ ফায়ারিং এবং গ্রেনেডগুলো সত্যিকার গ্রেনেডের ফায়ারিং। আমার চাকরির বয়স প্রায় 23 বছর, সেই অভিজ্ঞতা থেকে বুঝলাম যে একটা বড় কিছু ঘটে যাচ্ছে অথবা ঘটে গেছে। তখন আমি আমার বাসার সবাইকে মেঝেতে শুইয়ে দিলাম এবং আমার মা বারান্দায় বসে বাইরের দৃশ্য দেখছিলেন, তার হুইল চেয়ার নিয়ে এসে তাকেও ঘরের মধ্যে নিয়ে গেলাম। তো কিছুক্ষণ পরেই দেখলাম যে ডিজি মহোদয়ের বাসভবনের ওখানে প্রচুর গ্রেনেড হার্ল করা হলো, অনেক গ্রেনেড ফুটলো এবং অনেক অটোমেটিক ফায়ার হলো। তখন আমার একটা জিনিস মনে হলো, হয়তো ডিজির বাসভবনে যে সৈনিকরা তার প্রোটেকশনে আছে তারা হয়তো প্রতিরোধ করছে, কিন্তু পরিস্থিতি কিন্তু তা নয়। ততক্ষণে অলরেডি ডিজির বাসভবনে তারা ঢুকে গিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে ফেলেছে, যেটা আমার বাসা থেকে জাস্ট 20-25 গজ দূরেই। তো আমি তখন আমার ওয়াইফ বলল যে এরা কিছুক্ষণের মধ্যে আমার বাসায় আসবে। তো আমি দোয়া দরুদ পড়ছি, সবাই আমরা ঘরের মেঝেতে। আমার 6 বছরের কন্যা সন্তান, ওর হঠাৎ করে দেখলাম যে খুব খিঁচুনি দিচ্ছে, ঝাঁকি দিচ্ছে শরীর। এমন হতে পারে যে অতি মাত্রায় ভয়ের কারণে হয়তো ভয়ে কাঁপছিল এবং সে মানে কথা বলতে পারছিল না, মুখ নীল হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে খিঁচুনি দিয়ে দেখলাম যে তার 103 ডিগ্রি জ্বর উঠে গেল, অথচ নর্মাল বাচ্চাটা। ওর কিছুটা কনভালসিভ টেন্ডেন্সি আছে। তো এটাতে আমি আরও ভয় পেয়ে গেলাম, কারণ এর আগে কনভালশনে তার প্রায় খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, বহুবার তাকে হাসপাতালে গভীর রাতেও নিতে হয়েছিল। আমার সেই জিনিসটাতে আমি খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়লাম। তো কোনো রকমে তাকে চেপে ধরে তাড়াতাড়ি সিডিল ওষুধ খাইয়ে দেওয়া হলো। মানে আমরা ওয়েট করছি, এর মধ্যে দেখলাম নিচের তলায় বুটের শব্দ। তারপরে সিঁড়িটা হচ্ছে কাঠের সিঁড়ি। কিছুক্ষণ পরে আমার ঘরের উপরে উঠে জোরে দরজা ধাক্কা দিচ্ছে। আমার বাইরে একটা নেম প্লেট দেওয়া আছে, তো সৈনিকরা চিৎকার করে বলছে এটা আসিফের বাচ্চার বাসা, এটাকে আগে ভাঙ। তো দরজা ভাঙাভাঙি, আমি সবাইকে এক সাইডে সরিয়ে দরজার এক সাইডে, যাতে করে শুরুতে ফায়ার করলে যাতে আমাকে না পায়। তো এবং দরজার মধ্যে আমরা টেবিল এবং অন্যান্য জিনিস বইটই দিয়ে যাতে করে শুরুতেই দরজাটা ভাঙতে না পারে। আর পুরনো বিল্ডিং, দরজাটা কিছুটা হেভি ছিল, কিন্তু এই হেভি দরজাটাও তারা মিনিট খানেকের মধ্যে ভেঙে ফেললো। ভেঙে ফেলার পরে প্রথমে রাইফেলের নল ঢুকে কয়েক রাউন্ড ফায়ার করলো। মানে এই সময় সামনে থাকলে নির্ঘাত আপনার মৃত্যু? আমি সামনে থাকলে নির্ঘাত মৃত্যু হতো। তো ফায়ার করার পরে তারপরে আমি বললাম যে ভাই, আমি কর্নেল আসিফ, আমি বিডিআরে নেই, আমি ছুটিতে এসেছি, আপনাদের যদি কোনো কিছু থাকে আমাকে বলেন, আমার এখানে অসুস্থ মা এবং শিশু আছে, তো আপনারা আর যাই গুলি করবেন না। তো তখন আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে তারা বলল আগে বের হও। তো আমি বললাম যে ভাই, আমি লুঙ্গি আর একটা স্যান্ডো গেঞ্জি পরে আমি একটু কাপড়টা পরে আসি। বলে বেটা, মরণের নাই ঠিক, তুই লুঙ্গি আর ইয়ের কথা চিন্তা করছিস, আয়। তো তখন আমি চিন্তা করলাম যে আর এদের সাথে বাদানুবাদ না করে আমি পরে বেরিয়ে এলাম। মা আর তো আমি মনে করলাম শুধু আমাকে হয়তো একা নেবে, কিন্তু তারা বললো যে না, সবাই যেতে হবে। তা আমি বললাম ঘরে তালা, বলে রাখ বেটা, এইভাবে বলে আমাকে সাথে করে। মানে তাদের আচরণ এত উগ্র যে এই সৈনিকরা কয়েক মাস আগে, আমি 24 রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ছিলাম এবং আমার ইনিশিয়ালি দেখে মনে হলো তারা সব আমার 24 রাইফেল ব্যাটালিয়নেরই সৈনিক, কারণ কয়েকটাকে আমি চিনতে পেরেছি। যদিও নাম আমার মনে নেই, কারণ 850 সৈনিকে সবার নাম মনে রাখা সম্ভব না, কিন্তু আমি কয়েকটাকে আমি চিনি যে তারা 24-এর সৈনিক। তো তারা আমাকে নিয়ে আসলো। আমার কাজের ছেলে যে ব্যাটম্যানটা ছিল, মানে আপনার ওই বাসায় কজন ছিলেন মোট?
আমি, আমার স্ত্রী, আমার ছেলে, 14 বছর বয়সের ছেলে, আমার 6 বছরের মেয়ে, আমার 75 বছর বয়স্ক প্যারালাইসিস আক্রান্ত মা, আমার স্ত্রীর একটা দুঃসম্পর্কের বোন, আর আমার ব্যাটম্যান এবং গাড়ি ড্রাইভার, মোট 7-8 জন আমরা ছিলাম সেখানে। 8 জনকে আপনাদেরকে ওখান থেকে নিয়ে কোয়ার্টার গাড়ি ওখান নিয়ে থেকে সবাইকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে আমি মনে করেছি হয়তো আর যাই হোক সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে যাচ্ছে। সিঁড়ি থেকে যেই নেমে নিচে আসলাম, দেখলাম যে আমার একটা গাড়ি ছিল এবং একটা পুরনো মোটরসাইকেল ছিল, সেটা জ্বালিয়ে দিয়েছে। আরেকজন অফিসার কর্নেল ইমাম, ওই নিচের তলায় তার ফ্যামিলি থাকতেন, তারও গাড়িটাকে পুড়িয়ে দিয়েছে। লেফটেন্যান্ট কর্নেল আসিফ, আমরা দেখতে পাচ্ছি আপনার হাতের মধ্যে একটা ব্যান্ডেজ। এই ব্যান্ডেজটা কি মানে সেই দিনের কোনো ঘটনা কিভাবে? সেই দিন আসলে আমাকে যখন বাসা থেকে তারা নিয়ে যায়, নিয়ে যেতে যেতে তারা তো সাথে 5-6 জন ছিল, পরে অন দ্য ওয়ে আরও 10-12 জন তাদের সাথে যোগ হলো এবং অকথ্য ভাষায় গালাগালি, ব্ল্যাঙ্ক কয়েকজন ফায়ার করলো মানে আমার গায়ে লাগলো না। কেন যে লাগলো না আমি জানি না, হয়তো আমার স্ত্রী, সন্তান এবং বৃদ্ধা মা হুইল চেয়ারে ছিলেন, হয়তো কোনো কারণে লাগেনি। তো এর মধ্যে আমাকে তারা এমনভাবে কিল, ঘুষি এবং বুটের লাথি মারা শুরু করলো, রাইফেলের বাট দিয়ে মারা শুরু করলো। আমি কোনো রকমে এইভাবে নিজেকে সেভ করেছি যাতে করে অ্যাটলিস্ট আমার মাথায় না লাগে, কারণ আমি জানি রাইফেলের বাট মাথায় লাগলে বেঁচে থাকা সম্ভব নয়। তো মারতে মারতে আমাকে ফেলে দিল এবং ফেলে দেওয়ার সাথে সাথে আমার সিক্সথ সেন্স কাজ করলো যে আমি যদি এখানে পড়ে থাকি আই উইল ডাই। ওদের উগ্রতারা তখন তো প্রচন্ড ছিল, মানে তারা তো মুখ দিয়ে যা আসে তাই গালিগালাজ করছিল, অকথ্য ভাষায় গালাগালি করছিল এবং যে ভাষা আমি কখনো মুখে উচ্চারণ করতে পারবো না। আমার ছেলে শুধু বলেছিল যে আঙ্কেল আপনারা আমার বাবাকে এভাবে মারছেন কেন। এটা বলার পরে আমার ছেলেকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে তাকেও মেরেছে, তাকে বুট দিয়ে লাথি মেরেছে, রাইফেলের বাট দিয়ে পিঠে মেরেছে। সেই ট্রমা আমার ছেলে এখনও কাটিয়ে উঠতে পারেনি। তো যাই হোক, সেখান থেকে তারা আমাকে খুব দ্রুত কোয়ার্টার গার্ডে নিয়ে গেল, সেলে নিয়ে গেল। যেই সেলে আমি ইনিশিয়ালি দেখলাম প্রায় 15-20 জন। তো উইদিন 5 মিনিটস আরও অন্যান্য ভাবিরা, বাচ্চারা, বৃদ্ধ অনেকে নিয়ে আসলো। আমার মাকে তারা নিয়ে আলাদা আরেকটা রুমে রাখলো, কিন্তু আমার স্ত্রী, সন্তান, আমার যে ব্যাটম্যান, সবাইকে নিয়ে এক রুমে রাখলো এবং এভাবে তারা আমাদের সবাইকে বন্দি করলো। কোয়ার্টার গার্ডটাতে কি পরিমাণ, 100-2 এরকম? কোয়ার্টার গার্ডের যে সেল, এক একটা সেলের সাইজ হচ্ছে 10x12 হবে, একটা দরজা এবং দরজার উপরে ছোট্ট একটা ভেন্টিলেটর, তাও মোটা গ্রিল দেয়া এবং নেট দিয়ে ঢেকে রাখা। এয়ার সার্কুলেশন খুবই অপ্রতুল। তো এতগুলো লোক ওখানে থাকতে মুহূর্তেই দেখলাম বাচ্চারা কান্নাকাটি শুরু করেছে। মানে কয়েকটা অন্তঃসত্ত্বা মা ছিলেন, তারাও খুব কষ্ট পাচ্ছিল। আমরা অনেক অনুনয় বিনয় করলাম, আমি অ্যাকচুয়ালি করিনি, মানে অন্যান্য যারা করেছে। আমি তো বরাবরই প্রথম থেকে আমি ওখানে এক সাইডে ছিলাম, কারণ যেহেতু আমি তাদের মেইন টার্গেট, আমি 24 রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ছিলাম। তো সেখানে অনেক ভাবিরা আমাকে নিজের বোনের মতো, মায়ের মতো আমাকে তারা গার্ড দিয়েছে। অনেক ভাবি তার ওড়না আমার কাছে দিয়ে বলেছে, ভাই এটা আপনি মাথায় পেঁচিয়ে রাখেন যাতে বাইরে থেকে কোনো সৈনিক দেখে না বুঝে যে এখানে একজন পুরুষ লোক আছে। এবং সবাই আমাকে আড়াল করে এক জায়গায় কর্নারে রেখেছিলেন। তারপরেও বিভিন্নভাবে বাইরের থেকে সৈনিকরা আসছিল, এসে জিজ্ঞাসা করছে যে আসিফ কোথায়, আসিফকে খুন করে ফেলবো, এবং তাদের হাতে অস্ত্র ব্ল্যাঙ্ক ফায়ার করছিল। তো নিদারুণ পরিস্থিতি। সবচেয়ে খারাপ লেগেছিল, এটা তো আছেই, তখন কিন্তু সত্যি আর মৃত্যু ভয় মনে কাজ করছিল না। তখন কাজ করছিল যে জায়গায় আমরা আছি মনে হচ্ছে যে একটা গ্যাস চেম্বার, এখানে এতগুলো লোক বেশিক্ষণ থাকলে হয়তো বেঁচে থাকা সম্ভব নয়। তো এভাবে তার উপর তারা করলো কি যে মূল দরজা, যে কাঠের দরজা, সেটাও বন্ধ করে রেখেছে, শুধু উপরে ভেন্টিলেটর দিয়ে যতটুকু অক্সিজেন আসে তাতে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছিলাম। এই যে দীর্ঘ সময় আপনারা এখানে থাকলেন, মানে 30 ঘন্টা 33 ঘন্টা, এর মধ্যে আপনাদের খাবার কি, এই যে বাচ্চারা আছে তাদের খাবার কি, বা কিভাবে বাইরে থেকে এগুলো সরবরাহ করা হলো বা দেওয়া হলো, কিভাবে কি পেয়েছিলেন? প্রথম থেকেই সেলের ভিতরে তারা 10 লিটারের জারিকেনে পানির ব্যবস্থা রেখেছিল, একটা মেলামাইনের গ্লাস রেখেছিল। তো ওই গ্লাস থেকে আমরা সবাই পানি খেয়েছি এবং সবাই নির্বিশেষে সবাই একই গ্লাসে পানি, এবং তখন কোনো মনে হয়নি যে কে ছোট কে বড়, সেখানে খেয়েছি। দেখা গেছে যে এক ভাবি আরেকজনের পানি খাচ্ছে, মানে এটা নিয়ে তখন কোনো সেরকম ইয়ে হয়নি। বিকালের দিকে তারা বাচ্চাদেরকে কয়েকজন বিস্কিটের প্যাকেট এবং অল্প 2-4টা বনরুটি দিয়েছে, কিন্তু তখন যে মানসিক অবস্থা ছিল কেউ তেমনভাবে খেতে পারেনি। তো রাত্রেবেলা তারা একবার শুধু বলল যে কারো যদি খাবার ইচ্ছা হয় খাবার আছে, কিন্তু কারো সত্যিকারের ইচ্ছা হয়নি। খিদা কী জিনিস তা আমরা বুঝিনি, মনে এত শঙ্কা ছিল। এবং প্রতি মুহূর্ত বাইরে ফায়ারিং হচ্ছে, কোয়ার্টার গার্ডের এমজি ফায়ারিং হচ্ছে। মানে সবচেয়ে ভীতিকর অবস্থাটা কোনটা ছিল তখন আপনি ওই কোয়ার্টার গার্ডের মধ্যে আছেন? আপনার কাছে সবচেয়ে মানে খুব কঠিন কোন সময়টা আপনার কাছে লাগলো? যে সময়টা কোয়ার্টার গার্ডের সবচেয়ে কঠিন যে সময়টা আমার লেগেছে, যখন আমরা দেখলাম যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকজনকে অস্ত্র সমর্পণ করিয়ে চলে গেলেন, কিন্তু আমরা আর উদ্ধার হলাম না। তখন ভাবলাম যে আমাদের আর মনে হয় কোনো আশা নেই, আমরা হয়তো
মানে তখন একজন আরেকজনকে জড়াজড়ি করে কাঁদছেন, ইয়ে করছেন, মানে সবার আবেগ চলে আসছে একটা। অ্যাকচুয়ালি কাঁদতে সারাদিন ধরে সবাই কেঁদেছে, তখন আর কারো কান্নাও নেই। মানে তখন যে কি একটা পরিবেশ, একটা ঘোরের মধ্যে মৃত্যুর আগের মুহূর্তের অবস্থা সবার মাঝে, যে আর বুঝি আমাদের সময় বেশি নেই। তখনও আমরা কিন্তু জানি না যে এত বড় ধ্বংসযজ্ঞ, এত বড় হত্যাযজ্ঞ হয়ে গেছে। কারণ বাইরের কয়েকজন সৈনিক আলাপ করছিল যে সব শেষ, কিন্তু আমরা তখনও পুরোপুরি হয়তো বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে সব শেষ হয়ে গিয়েছে কিনা। এবং তারা আরেকটা জিনিস বলছিল যে একজন অফিসারের মাথা হিসাবে 4 লাখ টাকা করে আমরা পেয়েছি। কিন্তু আমি জানি না এই কথাটা কেন তারা বললো। দেয়ার আর সো মেনি পয়েন্টস, এটা তো থাকতে পারে ভিতরে কোনো কাহিনী। আমি একটা জিনিস এখন আপনার কাছে জানতে চাই, মানে অনেস্টলি, সেটা হচ্ছে যে এই যে পরিস্থিতির মধ্যে থেকে আপনি বেঁচে আসলেন, আপনার অনুভূতিটাকে, ব্যক্তিগত উপলব্ধিটা কি, আপনার কি মনে হচ্ছে যে কেমনভাবে বেঁচে আসলেন আপনার এই বেঁচে থাকার? যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, ঘোষণা করার পরে তাদের মাঝে কিছুটা রিল্যাক্টেন্ট ভাব দেখতে পারলাম। কিন্তু আমাদেরকে ছাড়ার চাইতেই আমার কাছে মনে হচ্ছে তাদের থিনিং আউটটা মোর ইম্পর্টেন্ট। অর্থাৎ আগে যে পরিমাণ সৈনিক কোয়ার্টার গার্ডে ছিল, হঠাৎ করে মনে হতে থাকলো যে সেই সংখ্যাটা কমে যাচ্ছে। তো তারপরে তাদের মধ্যে একজন এসে বলল, সে আমারই পরিচিত 24 রাইফেলেরই একজন সিনিয়র এনসিও, সে বলল যে সমঝোতা হয়েছে, প্রধানমন্ত্রীর ভাষণে আমরা খুশি, আপনাদেরকে আমরা এখন ছেড়ে দিচ্ছি। তো এইভাবে ছাড়া হবে না, গেট থেকে চিট নিয়ে আসবে, সেই অনুযায়ী সবাইকে ছাড়া হবে। কিন্তু আবার মাঝখানে আবার কয়েকজন এসে বলল যে অফিসারদেরকে ছাড়া হবে না, শুধু ফ্যামিলিদেরকে ছাড়া হবে। তো তখন আরেকটা ভয় চলে আসলো, কারণ হয়তো ফ্যামিলিদেরকে ছাড়ার পরে অফিসারদেরকে তারা হিউম্যান শিল্ড হিসাবে হয়তো ব্যবহার করবে, সেই একটা ভয় মনের মধ্যে কাজ করলো। তারপরে আমার ওয়াইফকে, মানে পরে যে আমি জেনেছি যে আমার ওয়াইফকে এবং মাকে, এর মধ্যে কিন্তু রাত্রেবেলা তাদেরকে আলাদা করে দিয়েছে, কিন্তু আমরা বেশিরভাগ সময় একসঙ্গে ছিলাম। রাত্রে নারীদেরকে, শিশুদেরকে পুরুষদের থেকে আলাদা করেছে। যখন আরও কিছু অফিসার চলে এসেছিল, তাদেরকে পরে আমাদের সবাইকে এক সেলে। আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছে, আমি শুধু জানতে চাইবো যে আপনি যে এই মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেন, এখন আপনার কি মনে হয় যে সৃষ্টিকর্তার অপার করুণার কারণেই আপনার সম্ভব হয়েছে? অবশ্যই সৃষ্টিকর্তার অপার করুণা না হলে তো বেঁচে থাকার কথা নয়। কারণ এতগুলো অফিসার মারা গেছে, সেখানে আমি বেঁচে আছি। সত্যি বলতে কি, আমি এই বেঁচে থাকার যে আনন্দ, সেটা ভুলে গেছি। কারণ যখন আমি আমার সব প্রিয় লোকজনদের মুখ দেখছি, ভাবিদেরকে দেখছি, বাচ্চাদেরকে দেখছি, আমার ছেলের ফ্রেন্ড, সে এখন এতিম, আমি এখনও বেঁচে আছি, আমার সেই সত্যিকারের মানে বেঁচে থাকার মাঝে আমি কোনো সার্থকতা খুঁজে পাচ্ছি না। এবং এই কারণে যখনই আমি তাদেরকে দেখছি, আমার নিজের মনে খুব কষ্ট হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল আসিফ, আমরা আপনার সেই ভয়াবহ অভিজ্ঞতা এবং সেই কষ্টের দিনক্ষণটি শুনলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের টেলিভিশনে আসার জন্য।